ওয়েলকাম টু দ্য ওয়ে অফ সাকসেস। আজকে আমরা আলোচনা করব মডার্ন ইন্ডিয়া পার্ট 5 নিয়ে। তোমরা অলরেডি মডার্ন ইন্ডিয়া পার্ট 1, 2, 3 অ্যান্ড 4 দেখে নিয়েছো। মডার্ন ইন্ডিয়া পার্ট 5 নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করছি। এছাড়াও কিন্তু এই চ্যানেলে আমরা হিস্ট্রি ছাড়াও জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স এবং কারেন্ট অ্যাফেয়ার্স ও ডেসক্রিপটিভ কারেন্ট অ্যাফেয়ার্সের উপরে আমরা কিন্তু পুরো সিলেবাস কমপ্লিট করাচ্ছি, যে সমস্ত কোশ্চেন তোমাদের পরীক্ষায় আসতে পারে। তো চলো আজকের যেই ক্লাসটা শুরু করা যাক। যারা এই ক্লাসে নতুন আছো, যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং লাইক এবং শেয়ার করে বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবে। আর কমেন্ট করতে কিন্তু ভুলবে না, কমেন্টের মাধ্যমে কিন্তু আমরা তোমাদের সঙ্গে বারবার কানেক্ট হতে পারবো। তো চলো, ফার্স্ট যে আমাদের টপিকটা সেটা হচ্ছে মিশর রেজিস্ট্যান্স টু দ্য কোম্পানি। মিশর বলতে কি বোঝা যাচ্ছে? মিশর বলতে আমরা এখানে বলছি মহীশূরের কথা, ঠিক আছে? তো এর আগে কিন্তু আমরা অলরেডি এই মডার্ন ইন্ডিয়ার যে 4টে পার্ট কমপ্লিট করেছি, সেখানে মহীশূর সাম্রাজ্যের আগে অবধি পার্ট কিন্তু আমরা কমপ্লিট করে রয়েছি, মানে করে ফেলেছি তোমাদের কাছে অলরেডি। তো এখানে বলছে মহীশূর মানে যে রাজ্যটা গড়ে উঠেছিল, মানে কিভাবে গড়ে উঠেছিল। দেখো, যদি ভালোভাবে লক্ষ্য করা যায়, মহীশূর সাম্রাজ্য যে গড়ে ওঠার আগে সেখানে যে ডাইনেস্টি রুল করতো তার নাম হচ্ছে ওয়াদিয়ার ডাইনেস্টি, ঠিক আছে? ওয়াদিয়ার ডাইনেস্টি সেখানে রুল করতো। ওয়াদিয়ার ডাইনেস্টি কোথা থেকে এসেছিল? বিজয়নগর যে এম্পায়ার, সেই বিজয়নগর এম্পায়ারের কোল্যাপসের পরে কিন্তু ওয়াদিয়ার ডাইনেস্টি আসে। এবং ওয়াদিয়ার ডাইনেস্টি আস্তে আস্তে কোল্যাপস হয় কোন যুদ্ধের মাধ্যমে? ব্যাটেল অফ তালিকোটার যুদ্ধের মাধ্যমে 1565 খ্রিস্টাব্দে। তোমাদের কাছে কিন্তু এখান থেকে কোশ্চেন আসতে পারে যে এই তিনটে মানে কনসিকোয়েন্স বলো বা ক্রোনোলজি বলো, যে আমাদের মহীশূর সাম্রাজ্যের আগে কোন সাম্রাজ্য ছিল? সেখানে ওয়াদিয়ার ডাইনেস্টি। তার আগে কে ছিল? বিজয়নগর। ওয়াদিয়ার ধ্বংস হয় কার মাধ্যমে? ব্যাটেল অফ তালিকোটার মাধ্যমে। এরপরেই ব্যাটেল অফ তালিকোটার মাধ্যমে যখন ওয়াদিয়ার ধ্বংস হয়ে যায়, তারপরে কিন্তু হায়দার আলীর উত্থান ঘটে মহীশূর সাম্রাজ্যের একজন রাজা হিসাবে। আর হায়দার আলী কিন্তু মহীশূর সাম্রাজ্যের রাজা হিসাবে নিজেকে মানে কি বলবো স্থাপিত করেন সেই সময়। কত খ্রিস্টাব্দে সেটা? রয়্যাল অথরিটি নেন 1761 খ্রিস্টাব্দে, ঠিক আছে? এবং ডি ফ্যাক্টর রুলার হয়ে যান মহীশূরের। সে মহীশূরের ডি ফ্যাক্টর রুলার হয়ে যান। সে কি ইমপ্লিমেন্ট করে টু স্ট্রেনথেন মেজার্স টু স্ট্রেনথেন মিশর আর্মি টু প্রোটেক্ট দ্য স্টেট। তার যে স্টেটটা রয়েছে সেটাকে প্রোটেক্ট করার জন্য তার আর্মি ব্যবস্থাটাকে শক্তিশালী করে। এটা তো অবশ্যই দরকার যে কোনো রাজ্য বা দেশের জন্য, তার আর্মি ব্যবস্থা শক্তিশালী হওয়া। সে মিলিটারি রিফর্মস করে, স্ট্যাবলিশ করে আর্মস ফ্যাক্টরি, মানে অস্ত্রের যে সমস্ত ফ্যাক্টরি হয়। কোথায় তৈরি করে? দিন্দিগুল মানে মডার্ন ডে তামিলনাড়ুতে যে এরিয়াটা, সেখানে কিন্তু সে তার আর্মস ফ্যাক্টরি স্ট্যাবলিশ করে। এবং এই যে আমি কত সাল বললাম, ইয়ারটা বললাম কিন্তু 1761। ভালোভাবে মেনশন করো, মানে খেয়াল করো, আমাদের পলাশির যুদ্ধ এবং বক্সারের যুদ্ধ দুটোই কিন্তু 1757 এবং 1764 হয়ে গেছে। তার এই 1764 আর 57, তার মাঝখানেই একটা টাইম ফ্রেম হচ্ছে 1761। মানে সেই সময় ভারতে কিন্তু ব্রিটিশ পাওয়ার যথেষ্ট পরিমাণে একটা মাথা চাড়া দিয়ে উঠেছে। তো সেই সময় যেখানে ব্রিটিশ পাওয়ার চলছে, সেই সময় এক্সপ্যানশন করছে মহীশূর সাম্রাজ্য আমাদের দক্ষিণের দিকে, মানে দক্ষিণ ভারতের দিকে। এবং সে ইন্ট্রোডিউস করে কি? ওয়েস্টার্ন স্টাইল আর্মি ট্রেনিং টু মডার্নাইজ দ্য মিলিটারি। ভারতের অন্যান্য যে সমস্ত সেই সময় রাজ্য ছিল, মনে করো মারাঠা বলো বা নিজাম বলো, তাদের আর্মির সঙ্গে তাকে তো নিজেকে রক্ষা করতে হবে, কারণ নিজের স্টেটকে তাকে প্রোটেক্ট করতে হবে। সেই জন্য কিন্তু সে তার আর্মিকে যথেষ্ট মডার্নাইজ করছিল এবং ওয়েস্টার্ন স্টাইলে মডার্নাইজ করছিল, ঠিক আছে? টেরিটোরিয়াল এক্সপ্যানশন মানে সে কিছু কিছু জায়গায় সে তার নিজের বিস্তার ঘটে, যার মধ্যে আমরা বলতে পারছি দোদবল্লাপুর, সেরা, বেন্দুর অ্যান্ড হোস্টকে এই কয়েকটা জায়গাতে কিন্তু সে তার নিজের আস্তে আস্তে বিস্তার কিন্তু করে থাকে, ঠিক আছে? এবং কনফ্লিক্ট কি করে হয় মারাঠাদের সঙ্গে? দেখো, কনফ্লিক্টের একটা কারণ থাকে, কোনো না কোনো জিনিসের কারণ থাকে, ঠিক আছে? তো এখানে বলছে হায়দার আলী কন্ডাক্টেড সেভারাল রেডস এগেইনস্ট মারাঠাস ডিউরিং দ্য পিরিয়ডস। এই এরিয়াটা যেখানে আমি গ্রিন মার্ক করা আছে, গ্রিন মার্কটা হচ্ছে আমাদের মহীশূর সাম্রাজ্য বা হায়দার আলী সাম্রাজ্য। এবং তার উপরে যে নীল বর্ডার দিয়ে এই যে আমি মার্ক করছি, এটা হচ্ছে নিজাম। এবং লেফট সাইডে যেটা রয়েছে সেটা কিন্তু মারাঠা। তো হায়দার আলী কোথায় অ্যাটাক করে বা কোথায় বারবার রেড করছিল? সে রেড করছিল কিন্তু এই মারাঠাদের ওপর। এবং যখন মারাঠাদের ওপর সে রেড করছে, মারাঠারা কি করবে? হায়দার আলীর উপরে ভীত হবে কি হবে না? অবশ্যই হবে। এবং ইয়ারটা চলছে কত? 1774 থেকে 1776।
যদি দেখি তখন বক্সারের যুদ্ধ হয়ে গেছে, ব্রিটিশরা তখন পুরো দাবিয়ে ব্যবসা করছে ভারতের ওপরে, এবং সেই সময় কিন্তু ব্রিটিশরা যথেষ্ট তাদের এক্সপ্যানশন করার মনোভাব রয়েছে, এবং তারা ভাবছে যে এবার আমাদের ইন্ডিয়া, পুরো ইন্ডিয়াকে কিন্তু কভার করতে হবে, এবং কভার করার জন্য সবার আগে কি করতে হবে, সবার আগে হচ্ছে ছোট ছোট রাজ্যগুলোকে কিন্তু শেষ করে ফেলতে হবে। এবং শেষ করার জন্য মনে করো কোনো একটা রাজ্য এ, কোনো একটা রাজ্য বি, পাশাপাশি রাজ্য, তো এ যদি বি এর ওপরে অ্যাটাক করে তাহলে বি কে আমাদের বলতে হবে বি, এ হচ্ছে তোমাদের শত্রু, তাহলে চলো আমি আর মানে বি আর ব্রিটিশ দুজন বন্ধু হয়ে গেল, ঠিক আছে, বন্ধু হয়ে গিয়ে তারা দুজনে মিলে একে ফার্স্টে শেষ করলো, তারপরে ব্রিটিশরা কিন্তু বিকে শেষ করলো। এর জন্য যে পলিসিগুলো ছিল, এই পলিসিগুলোই কিন্তু আমাদের যদি বলি সাবসিডিয়ারি অ্যালায়েন্স বলো বা ডক্টরিন অফ মানে আমাদের ল্যাবস বলো, সেই সমস্ত যে জিনিসগুলো ছিল, ঠিক আছে, ডক্টরিন অফ মানে যে সমস্ত সিস্টেমগুলো তারা এনেছিল সেগুলো কিন্তু কাজ করেছিল, ঠিক আছে। তো এইবার কোশ্চেন আসছে যে ফার্স্ট অ্যাংলো মিশর ওয়ার যেটা শুরু হয়েছিল, ঠিক আছে, সো সেটা কিভাবে শুরু হলো, বলছে হায়দার আলী ইউজ ডিপ্লোম্যাটিক্যাল স্কিলস টু মেক মারাঠাস নিউট্রাল। এই সময় যখন চলছে যে মানে মারাঠা মানে মিশরের ওপরে সবাই ভয় পেয়ে রয়েছে, এবং ব্রিটিশরা মানে মিশরের এগেনস্টে নিজাম এবং মারাঠাদেরকে একজোট করছে, সেই সময় হায়দার আলী তার ডিপ্লোম্যাটিক্যাল স্কিলকে কিন্তু কাজে লাগায়, এবং কাজে লাগিয়ে সে মারাঠাকে এবং নিজামকে তার পক্ষে নিয়ে আসে। যথারীতি যখন মিশর ওপরে মারাঠা, ঠিক আছে, এবং এদিকে নিজাম তিনটে একজোটের ভেতরে চলে এলো, তখন কিন্তু ব্রিটিশ এই ব্যাপারটা এগোলো না যে এরা যদি তিনজন মিলে আমার উপরে অ্যাটাক করে তাহলে আমি জিততে পারবো না, ঠিক আছে। তো সেই জিনিসটার জন্য কিন্তু মানে ফার্স্ট যে মানে অ্যাংলো মিশর ওয়ারে কিন্তু আমাদের বলা উচিত যে ইংরেজদের পরাজিত হলো, মানে ইংরেজরা এক প্রকার পরাজিত হলো। হায়দার আলী অ্যাটাক মাদ্রাস, সে মাদ্রাস অ্যাটাক করলো, ফোর্সিং দ্য ইংলিশ টু কনক্লুড ট্রিটি অফ মাদ্রাস, সে ট্রিটি অফ মাদ্রাস সাইন করাতে বাধ্য করলো। ফেভারেবল আউটকামস এলো কার পক্ষে, মিশরের পক্ষে, বুঝতে পারলে, ডিপ্লোম্যাটিক ওয়ারের মাধ্যমে কিন্তু মিশর ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারটা জিতে গেল। কোশ্চেন আসে কত সাল থেকে কত সাল অবধি হয়েছিল, 1767 থেকে 1769। আর একটা কোশ্চেন আসে এই 1767 থেকে 1769 সময় গভর্নর জেনারেল কে ছিল, গভর্নর জেনারেল কে ছিল, এটা তোমরা অ্যান্সারে মানে কমেন্ট বক্সে করবে, আমি এই অ্যান্সারটা এখানে লিখে দিইনি, ইচ্ছা করেই লিখিনি, কারণ যাতে তোমরা পড়াটার মধ্যে এনগেজ থাকো, এবং তোমরা যদি বোঝো অবভিয়াসলি তোমরা বই খুলে দেখবে যে এই সময় গভর্নর জেনারেল কে ছিল, এবং সেটা কমেন্ট সেকশনে করবে, তোমাদেরও কিন্তু একবার প্রিপারেশন হয়ে যাবে। নেক্সট হচ্ছে সেকেন্ড অ্যাংলো মিশর ওয়ার। সেকেন্ড অ্যাংলো মিশর ওয়ার কিভাবে শুরু হলো, হায়দার আলীর ফ্রেন্ডশিপ হলো ফ্রেঞ্চদের সঙ্গে, ঠিক আছে, ফ্রেঞ্চদের সঙ্গে ফ্রেন্ডশিপ হলো, যেটা কিন্তু ইংরেজদের কাছে একটা চিন্তার বিষয় হয়ে গেল। কারণ কি, কেন চিন্তার বিষয় হলো, আমরা যদি ইউরোপের কথা বলি, ইউরোপে কিন্তু ইংরেজদের সঙ্গে, ঠিক আছে, ফ্রেঞ্চদের একটা রাইভালরি মানে আমরা লক্ষ্য করতে পারবো সেই কন্টেম্পোরারি এরাতে। এবং সেই কন্টেম্পোরারি এরাতে এর আগে ইংরেজ আর ফ্রান্সদের যে যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধ কোনটা, আমাদের ওয়ার অফ কার্নেটিক, যেটা আমরা ডিসকাস করেছি, ঠিক আছে, কার্নেটিকের প্রথম যুদ্ধ, দ্বিতীয় যুদ্ধ আমরা ডিসকাস করেছি। তো সেটা কেন হয়েছিল, সেই ইংরেজদের সঙ্গে কিন্তু ফ্রান্সদের রাইভালরির জন্যই, এবং সেই ফ্রান্সদের সঙ্গে কিন্তু হাত মেলাচ্ছে হায়দার আলী, যেটা কিন্তু অবভিয়াসলি ইংরেজদের পক্ষে একটা চাপের হয়ে গেল। এবং সে কি করলো, হু অ্যাটেম্প টু ক্যাপচার মাহে, এ টেরিটরি অফ হায়দার কনসিডার্ড আন্ডার প্রোটেকশন, ঠিক আছে। এবং সেই সময় মানে ইংরেজরা কি ভাবলো যে তারা মাহেকে অ্যাটাক করবে, ঠিক আছে, মাহে কার ছিল, মাহে ছিল কিন্তু হায়দারের, ঠিক আছে, যেটা মানে হায়দারকে একটা চিন্তায় ফেলবে। হায়দার সেই সময় কি করলো, ফর্ম করলো একটা অ্যালায়েন্স, কার সঙ্গে, মারাঠার সঙ্গে এবং নিজামের সঙ্গে, এগেনস্ট দ্য ইংলিশ। মানে সেই ফার্স্ট যে অ্যাংলো মিশর ওয়ার হয়েছিল সেই রকম ভাবেই কিন্তু হায়দার একটা অ্যালায়েন্স ফর্ম করার চেষ্টা করলো। সে অ্যাটাক করলো কার্নেটিককে এবং ক্যাপচারিং আরকোট, এবং কার্নেটিককে ক্যাপচার মানে অ্যাটাক করে আরকোট যে এরিয়াটা রয়েছে সেটাকে কিন্তু ক্যাপচার করে নিল, ডিফিটিং দ্য ইংলিশ আর্মি, সেই ইংলিশ আর্মিকে হারিয়ে দিল, ঠিক আছে, 1781 সালে। কে নেতৃত্ব দিচ্ছিল ইংলিশ আর্মির এই সময় ইংলিশ আর্মির নেতৃত্ব দিচ্ছিল কর্নেল, ঠিক আছে, মানে কর্নেল ব্যালি যে ছিল, ঠিক আছে, কর্নেল ব্যালি, সে কিন্তু এই সময় নেতৃত্ব দিচ্ছিল, ঠিক আছে। এবার কি হলো, মানে হায়দার তো অ্যাটাক করে দিয়েছে, ঠিক আছে, ইংলিশ আন্ডার স্যার আয়ারকট, এই যে স্যার আয়ারকটকে মানে সেই সময় মানে এই কর্নেল ব্যালির পরে আয়ারকট এলো, এবং আয়ারকট তখন ইংরেজদেরকে নেতৃত্ব দিচ্ছে, ম্যানেজ টু ডিটাচ দ্য মাদ্রাস
অ্যান্ড নিজাম ফ্রম দ্য হায়দার অ্যালায়েন্স। মানে এর আগে কি হলো, এর আগে আমাদের 3 অ্যালায়েন্স হয়ে গেল, ঠিক আছে। তারপরে এন্ট্রি নিল এই সিনেমার মধ্যে স্যার আয়ারকোট, এবং সে এসে এই তিনটের থেকে দুটোকে, একটা হচ্ছে নিজাম, একটা হচ্ছে মারাঠাকে বের করে নিল। তাহলে এর তিনটে অ্যালায়েন্স আর থাকলো না, পড়ে থাকলো আলটিমেট পড়ে থাকলো মিশর, ঠিক আছে। বুঝতে পারলে ঘটনাটা কি হলো। এবং তারপরে কি করলো, তারপরে হচ্ছে হায়দার ফেস দ্য ইংলিশ এগেইন সাফার ডিফিট ইন পোর্টো নোভো। এবং যখন হায়দার একা হয়ে গেল, মানে এক সাইডে হায়দার পড়ে রয়েছে এবং আরেক সাইডে সরাসরি ইংলিশ রয়েছে, সরি হায়দার রয়েছে এবং ইংলিশ রয়েছে, এবং ইংলিশদের সঙ্গে কারা কারা রয়েছে, ইংলিশদের সঙ্গে কিন্তু একভাবে রয়েছে নিজাম, আর একদিক থেকে রয়েছে মারাঠা। কেন? কারণ নিজাম মারাঠা ইংরেজদের কথা শুনেই তো হায়দারকে ছাড়লো, মানে তারা কোনো না কোনোভাবে মানে এই যুদ্ধে সরাসরি অংশগ্রহণ না করলেও তারা কিন্তু বলা যাচ্ছে যে তারা হায়দারের পক্ষেও নেই, এবং তারা মানে ইংরেজদের সমর্থনেও খুব একটা নেই, কিন্তু ইংরেজদের কথাতেই তারা এই যুদ্ধে বেরিয়েছে, ঠিক আছে, মানে অ্যালায়েন্স থেকে বেরিয়েছে। এবং সেই সময় যে যুদ্ধটা হলো সেটা হচ্ছে পোর্টো নোভো যুদ্ধ, যেটা 1781 সালে ঘটে গেল। ওকে, পোর্টো নোভো যুদ্ধ হলো 1781 সালে। পোর্টো নোভো যুদ্ধ কিসের ফলাফল? তাহলে সেকেন্ড অ্যাংলো মিশর ওয়ার, যেটা তার ফলাফল হচ্ছে পোর্টো নোভো যুদ্ধ, ঠিক আছে। এবং পোর্টো নোভো যুদ্ধ যখন হলো, তারপরে হায়দার আলী মারা গেল, হায়দার আলী ক্যান্সার রোগে মারা গেল, এবং তারপরে তার সন্তান টিপু সুলতান কিন্তু সিংহাসনে বসলো, ঠিক আছে। টিপু সুলতান যখন সিংহাসনে বসছে, সে কাকে ফেস করছে? ইংরেজদেরকে ফেস করছে। এবং দ্য প্রলং অ্যান্ড ইনক্লুসিভ কনফ্লিক্ট লেড বোথ পার্টিস টু অপ্ট ফর পিস, ঠিক আছে। এবং শেষে দুটো পার্টি একটা শান্তি চুক্তির দিকে এগোচ্ছিল, এবং সেই সময় শান্তি চুক্তি হলো ট্রিটি অফ ম্যাঙ্গালোরের মাধ্যমে, ঠিক আছে। কত সালে? 1784 খ্রিস্টাব্দে ম্যাঙ্গালোরের সন্ধির মাধ্যমে কিন্তু ট্রিটি অফ পিস সেই সময় মানে স্বাক্ষর হলো, এবং ফ্যাসিলিটেড দ্য রিটার্ন টেরিটরিজ টেকেন বাই ইচ আদার। মনে করো ইংরেজরা যে আরকট নিয়েছিল সেটাকে, আরকট বলছি, ইংরেজরা যেটা মিশরের যে সম্পত্তি নিয়েছিল সেটা ইংরেজরা মিশরকে ফিরিয়ে দেবে, এবং মিশর যে ইংরেজদের সম্পত্তি নিয়েছিল সেটা ইংরেজদেরকে ফিরিয়ে দেবে। এটা কিন্তু সেকেন্ড অ্যাংলো মিশর ওয়ারের যে ট্রিটি অফ ম্যাঙ্গালোর তার মাধ্যমে স্বাক্ষর হয়ে গেল। তারপরে এলো থার্ড অ্যাংলো মিশর ওয়ার। এর কারণ কি ছিল? ডিসপিউট বিটুইন টিপু সুলতান অ্যান্ড দ্য স্টেট অফ ত্রাভনকোর এবং টিপু সুলতানের ভেতরে যে ডিসপিউট, তাই নিয়েই কিন্তু থার্ড অ্যাংলো মিশর ওয়ার শুরু হলো। এবং এখানে কি করলো, ইংরেজরা দেখলো যে ত্রাভনকোরকে যদি আমরা সাপোর্ট করি তাহলে আমরা কিন্তু মিশরকে হারাতে পারবো, এবং সেই জন্য কিন্তু তারা ত্রাভনকোরকে সাপোর্ট করার প্ল্যানিং যেটা সেটা কিন্তু নিয়ে নিল। এই সময় কি হলো, ইংরেজ ফোর্স অ্যাটাক করলো কাকে? ইংরেজ ফোর্স অ্যাটাক করলো শ্রীরঙ্গপত্তনমকে, ঠিক আছে। শ্রীরঙ্গপত্তনম কি ছিল? শ্রীরঙ্গপত্তনমই ছিল দ্য ক্যাপিটাল অফ মিশর, ঠিক আছে। এবং সাকসেসফুলি এটাকে ক্যাপচারও করে নিল। এইবার ভাবো, থার্ড অ্যাংলো মিশর ওয়ারে কে অ্যাটাক করলো? ফার্স্টে ইংরেজরা অ্যাটাক করলো। শ্রীরঙ্গপত্তনমে যে ট্রিটিটা এবার স্বাক্ষর হলো, কারণ শ্রীরঙ্গপত্তনমকে অ্যাটাক নিয়েই কিন্তু থার্ড অ্যাংলো মিশর ওয়ার শুরু হয়েছে। এবং ট্রিটিতে কি স্বাক্ষর হলো? যে ইংলিশ গেইনড দ্য কন্ট্রোল অফ ব্রহ্মাচল, দিন্দিগুল অ্যান্ড মালাবার। এই দিন্দিগুলে কিন্তু আর্মস ফ্যাক্টরি প্রথম তৈরি করেছিল হায়দার আলী, ঠিক আছে। এই তিনটে জায়গার কন্ট্রোল চলে যাবে মানে ইংরেজদের কাছে। দ্য মারাঠাস অ্যাকোয়ার্ড রিজিয়ন্স এখন তুঙ্গভদ্রার যে রিভার রয়েছে তার কাছাকাছি মারাঠারা চলে আসবে। নিজাম তার এরিয়া বাড়িয়ে নিল, পেন্না রিভার যেটা আমাদের কেরালায় সেই অবধি কিন্তু বাড়িয়ে নিল। মানে আলটিমেট এক্সপ্যানশন কিন্তু হয়ে গেল মারাঠা, নিজাম এবং ইংরেজদের, এবং মানে টিপু সুলতান বা মিশরের কিন্তু এরিয়া কমে গেল। এবং ওয়ার ইন্ডেমনিটিতে কি কি দেখা গেল? টিপু সুলতান ওয়াজ রিকোয়ার্ড টু পে ওয়ার ইন্ডেমনিটি অফ 3 crores রুপি, মানে সেই সময় 3 কোটি টাকা দেওয়ার কথা বলা হলো কাকে? আমাদের টিপু সুলতানকে সেই সময় বলা হলো। এবং কিছু হোস্টেজ যে মানে ক্লজ যেগুলো ছিল সেগুলোও কিন্তু থাকলো, এবং সেখানে টিপু সুলতানের দুটো সন্তানকে হোস্টেজ করা হলো, ঠিক আছে, ইংরেজদের দ্বারা। এই পুরো ঘটনাটা কিন্তু এরমভাবে থার্ড অ্যাংলো মিশর ওয়ার শেষ হলো, এবং শেষে আসলো ফোর্থ অ্যাংলো মিশর ওয়ার। ফোর্থ অ্যাংলো মিশর ওয়ার শুরু হলো 1799 খ্রিস্টাব্দে, এবং তার কারণ ছিল টিপু সুলতান ডিক্লেয়ার করেছিল নিজেকে, ঠিক আছে, সুলতান আফটার দ্য ডেথ অফ দ্য হিন্দু রুলার অফ ওয়াদিয়ার। মানে ওয়াদিয়ার বংশ তো ধ্বংস হওয়ার সময় হায়দার আলী নিজেকে ডি ফ্যাক্টো রুলার বলেছিল, কিন্তু যখন এই ওয়াদিয়ারের পুরোপুরি হিন্দু রুলার শেষ হয়ে গেল,
তারপরে কিন্তু নিজেকে মানে সম্পূর্ণভাবে রাজা হিসাবে ঘোষণা করলো টিপু সুলতান। এবং সেই সময় সে কী করলো, ফ্রেঞ্চদের সঙ্গে একটা মানে কি বলবো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করলো, কারণ রিভেঞ্জ নেবে এগেন্স্ট দ্য ব্রিটিশ, ঠিক আছে, ফর প্রিভিয়াস হিউমিলিয়েশন, তার যে প্রিভিয়াস হিউমিলিয়েশন হয়েছে সেই জন্য, ঠিক আছে। লর্ড ওয়েলেসলি ছিল সেই সময় গভর্নর জেনারেল, এবং লর্ড ওয়েলেসলি কী করলো, চিন্তা ভাবনা করলো তাকে পানিশ করবে, কারণ টিপু সুলতান কী করছিল, অ্যালায়েন্স করছিল উইথ দ্য ফ্রেঞ্চ, যেটা বললাম তোমাদেরকে অলরেডি। এবং সেই সময় যেখানে টিপু সুলতান একদিকে ফ্রেঞ্চদের সঙ্গে তাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বাড়াচ্ছে, এবং ওয়েলেসলি ভাবছে এবার টিপু সুলতানকে কিন্তু শেষ করতে হবে, বা মিশর সাম্রাজ্যের যে যুদ্ধটা হচ্ছে অ্যাংলো মিশর ওয়ার, সেটাকে কিন্তু শেষ করতে হবে। এই পরিস্থিতিতে শুরু হলো 1799 খ্রিস্টাব্দে, মানে প্রথম যে ফোর্থ অ্যাংলো মিশর যুদ্ধ, ঠিক আছে, যে প্রথম ইভেন্ট সেটা, এবং এন্ড হলো কিন্তু 1799 খ্রিস্টাব্দের 4 মে। এপ্রিল থেকে মে এই কয়েকটা টাইম ফ্রেমের মধ্যেই কিন্তু কমপ্লিট হয়ে গেল এই যে ফোর্থ অ্যাংলো মিশর ওয়ার যেটা, সেটা, ঠিক আছে। এবং কিসের মাধ্যমে ক্যাপচার হয়ে গেল শ্রীরঙ্গপত্তনম? টিপু সুলতান যে ছিল সে ডিফিট বা পরাজয় ফেস করলো, ঠিক আছে। সেই সময় ইংলিশকে কে নেতৃত্ব দিচ্ছিল? স্টুয়ার্ট অ্যান্ড হ্যারিস, ঠিক আছে, উইথ দ্য আর্থার ওয়েলেসলি। কে ছিল আর্থার ওয়েলেসলি? পার্টিসিপেটিং দ্য কনফ্লিক্ট, ঠিক আছে। এবং এই সমস্ত কিছুর পরে শেষমেশ কি হলো, ঠিক আছে, এ বয় ফ্রম দ্য প্রিভিয়াস হিন্দু রয়্যাল ফ্যামিলি, মানে এই ওয়াদিয়ারের কথা বলছে, ওয়াদিয়ারের বংশে তো হিন্দু ফ্যামিলি ছিল, সেই হিন্দু রয়্যাল ফ্যামিলি থেকে একজন ছেলেকে নিয়ে, ঠিক আছে, অফ মিশর ওয়াজ ইনস্টল, মিশরে তাকে ইনস্টল করে দিল দ্য নিউ মহারাজা আন্ডার দ্য সাবসিডিয়ারি অ্যালায়েন্স। আমি কি বলেছিলাম একটু আগে? সাবসিডিয়ারি অ্যালায়েন্সের কথা বলেছিলাম। সাবসিডিয়ারি অ্যালায়েন্স কিন্তু সিস্টেম ইম্পোজ করে দিল ইংলিশরা বা ইংরেজরা, এই যে ফোর্থ অ্যাংলো মিশর ওয়ার যখন কমপ্লিট হলো তারপর, ঠিক আছে। এরপরে কিন্তু আমরা ডক্ট্রিন অফ ল্যাবস বলো বা আমাদের সাবসিডিয়ারি অ্যালায়েন্স বলো, ঠিক আছে, সেগুলো নিয়ে কিন্তু মানে আমরা সম্পূর্ণ আলোচনা করব আমাদের এই চ্যানেলের ভিডিওতে, ঠিক আছে। যদি এই চ্যানেলে এই প্রথম হয়ে থাকো এবং যদি ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখে থাকো, তাহলে এটা ঠিক যে তুমি এই বিষয়ে পড়ার জন্য যথেষ্ট আগ্রহী এবং সরকারি চাকরি পড়ার মানে প্রিপারেশন তুমি চালিয়ে যেতে চাইছো, তো তোমাকে বলবো আমাদের টেলিগ্রাম চ্যানেল দ্য ওয়ে অফ সাকসেসে তুমি জয়েন করে যাও, কারণ আমরা সবার আগে আমাদের ভিডিও নোটিফিকেশন কিন্তু এই চ্যানেলেই পাবলিশ করি, ঠিক আছে। তাছাড়া যদি কোনো কারণে আমাদের সঙ্গে যোগাযোগ করতে চাও, কোনো বিষয়ে জানার জন্য, কোনো নোট বলো, কোনো কন্টেন্ট বলো, বা কোনো কোর্স নিয়ে জানতে চাও, তাহলে আমাদের এই কন্ট্যাক্ট নাম্বারে দিয়ে মানে হোয়াটসঅ্যাপ করে তোমরা কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। তো তোমরা যদি মানে এই ভিডিওটা আরও অন্যান্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, তাহলে কিন্তু আমরাও আমাদের চ্যানেলটাকে আরও দ্রুত গতিতে সমস্ত জায়গায় এগিয়ে নিয়ে যেতে পারবো এবং আরও নতুন নতুন ভিডিও তোমাদের কাছে উপহার হিসাবে নিয়ে আসতে পারবো। আমরা তোমাদের কাছে একটা জিনিসই চাই, এই চ্যানেলটাকে তোমরা মাস স্কেলে মানে বিভিন্ন জায়গায় শেয়ার করো, যাতে মানে চ্যানেলটা প্রমোশন পায়, এবং চ্যানেলটার প্রমোশন পেলেই তো আমরা আরও অন্যান্য মানে যদি মনে করো ভালো ভালো কন্টেন্ট এবং অনেক ক্ষেত্রে কিছু কিছু টিচারকেও আমরা কিন্তু ইনক্লুড করতে পারবো ভিডিও আপলোডের জন্য, ঠিক আছে। তো আজ এই অবধি আমরা এটা শেষ করছি, মানে এই ভিডিওটার মাধ্যমে এখানেই আমরা কনক্লুড করছি। নেক্সট ভিডিওতে কিন্তু তোমাদের সঙ্গে মানে নতুন কোনো টপিক নিয়ে দেখা হবে, নতুনভাবে নতুন কোনো দিন নতুন কোনো টপিক নিয়ে তোমাদের সঙ্গে আবার আলোচনা হবে। আজ এই অবধি, থ্যাংক ইউ।